ওকে, চলো তাহলে আজকে আমরা দেখব হচ্ছে আইএসসির সামনে ফিজিক্স পরীক্ষা আছে, কী কী টপিক আমাদের করতে হবে ওই টপিকগুলো আমরা জাস্ট এখান থেকে দেখব যে স্ট্যাটিক থেকে কি করব। আচ্ছা, আমি প্রথমেই বলি হচ্ছে স্ট্যাটিক থেকে কি করা যেতে পারে। ওকে, দেখো আমি থিওরিগুলো জাস্ট বলে দিচ্ছি স্ট্যাটিক থেকে কী কী থিওরি করব। স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আচ্ছা দেখো, স্ট্যাটিক ইলেকট্রিসিটির কতগুলো ভাগ আছে? স্ট্যাটিক ইলেকট্রিসিটির হচ্ছে আমাদের মেনলি তিনটে ভাগ হচ্ছে কী কী, তিনটে পার্ট রয়েছে। একটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, একটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল, একটা হচ্ছে ক্যাপাসিটার। ওকে, এবার প্রশ্ন আসছে, প্রথম যদি আমি বলে থাকি যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি থেকে কোন ডেরিভেশনটা ইম্পর্টেন্ট, বিকজ আইএসসি কিন্তু মেনলি ডেরিভেশন বেস পেপার তৈরি করে। ডেরিভেশন বেস পেপার তৈরি করে মানে এই নয় যে প্রবলেম দেবে না বা অঙ্ক দেবে না বা প্রবলেম করতে দেবে না, মানে ম্যাথমেটিক্স দেবে না, অবশ্যই দেবে। আমি বলে দিচ্ছি কোন জায়গা থেকে কী প্রবলেম বা কী টাইপের প্রবলেম দেবে, ডিসকাস করে দিচ্ছি। দেখো, নাম্বার ওয়ান, প্রথম হচ্ছে আমাদের কী দিতে পারে এখান থেকে হচ্ছে নাম্বার ওয়ান আমাকে যেটা দিতে পারে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাক্সিয়াল অ্যান্ড ইকুইটোরিয়াল পজিশন। মেনলি এ দুটো অবশ্যই করবে। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাক্সিয়াল পজিশন, আর হচ্ছে আমাদের ওদিক থেকে আছে হচ্ছে নাম্বার টু ইকুইটোরিয়াল পজিশন। মেনলি ইকুইটোরিয়াল পজিশনটা দেওয়ার চান্স বেশি থাকে। আবার প্রুফও দিতে পারে। কি প্রুফ দিতে পারে? যে না, অ্যাক্সিয়াল পজিশনে যা হয় ইকুইটোরিয়াল পজিশনের দুটোর যে রেশিওর প্রবলেম থাকে সেই রেশিওটাও কিন্তু আমাদের এখান থেকে দিতে পারে, যে রেশিও দিয়ে বলতে পারে যে আমাদের অ্যাক্সিয়াল পজিশন ইকুইটোরিয়াল পজিশনের ডাবল হয়। ঠিক আছে, বা এখানে বলতে পারে ই অফ অ্যাক্সিয়াল ইকুয়ালস টু 2 ইন্টু ই অফ ইকুইটোরিয়াল। ঠিক আছে, ই অফ অ্যাক্সিয়াল ইকুয়ালস টু 2 ইন্টু ইকুইটোরিয়াল পজিশন আমরা এখান থেকে বলতে পারি। এই ডেরিভেশনটা কিন্তু এখান থেকে আসতে পারে। অ্যাকচুয়ালি আমাদের যেটা দেখতে পাওয়া যায়, বেসিক ফর্ম যেটা দেখতে পাওয়া যায়, সেটা যদি আমি নর্মালি বলি অ্যাক্সিয়াল অ্যান্ড ইকুইটোরিয়ালের জন্য বেসিক থিওরি আমাদের যেটা আসে ই অফ অ্যাক্সিয়াল। দেখো, ই অফ অ্যাক্সিয়াল যদি আমরা করে থাকি, ই অফ অ্যাক্সিয়াল ইকুয়ালস টু পি, মানে ডাইপোল মোমেন্ট দিয়ে আমরা ইন্ডিকেট করি। পি মানে কি হয়? ডাইপোল মোমেন্ট হয়ে থাকে। তাহলে আমাদের ফর্ম দেখতে পাওয়া যায় 2pr ডিভাইডেড বাই 4πε0, 1/4πε0, 2pr ডিভাইডেড বাই আমাদের বেসিক ফর্ম যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে r² - a² তার হোল স্কোয়ার। r² - a² অবভিয়াসলি ডায়াগ্রামটা করা খুব জরুরি ছিল। আমি ডায়াগ্রামটা একবার দেখিয়ে দিচ্ছি। যে দেখো, দুটো ডাইপোল যদি থাকে তাহলে -q, এটা হচ্ছে +q। তাহলে দুটোর মাঝখানে ডিস্টেন্স কত আছে? দুটোর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে কত আছে? 12 আছে। তাহলে 12 যদি আমাদের থাকে, পি ভেক্টর কাজ করবে কোন দিকে? এদিক থেকে এদিকে। পি মানে ডাইপোল মোমেন্ট। তাহলে পি ভেক্টর কাজ করছে এদিক থেকে এদিকে। এখান থেকে আমি একটা পয়েন্ট নিলাম, পি পয়েন্ট। তাহলে এখান থেকে পি পয়েন্ট পর্যন্ত যে আমাদের ডিস্টেন্স দেখতে পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ আর। তাহলে মেন ছবি আমাদের কী দাঁড়ালো? মেন ছবি এটা, তার রেসপেক্টিভ ডেরিভেশন হচ্ছে আমাদের ওটা। সিমিলারলি ইকুইটোরিয়ালের ডেরিভেশনটা অবশ্যই দেখবে। ই অফ ইকুইটোরিয়াল ইকুয়ালস টু ফর্মুলা কী দাঁড়াচ্ছে? 1/4πε0। 1/4πε0 তো কনস্ট্যান্ট টার্ম, সেখান থেকে দাঁড়াচ্ছে পি ইন্টু r² r² + a² টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা দাঁড়াচ্ছে কিসের জন্য? ইকুইটোরিয়ালের জন্য আমাদের ফর্মুলা দেখতে পাওয়া যাচ্ছে r² + a² টু দি পাওয়ার 3/2। ওকে, এবার আমরা কি করি? বেসিক্যালি এই প্রুফটা করার জন্য আমাকে কি করতে হয়? আচ্ছা, ইকুইটোরিয়ালের ছবিটাকে আমি একটু দেখিয়ে দিই। ইকুইটোরিয়ালের ছবিটা আমাদের হবে হচ্ছে এরকম। এই হচ্ছে ইকুইটোরিয়াল, দুটোর মাঝখানে ডিস্টেন্স কত আছে? আচ্ছা, একটা কথা মাথায় রাখবে, সবসময় প্রথম দিকটাই কী থাকবে? -q থাকবে, পরেরটাই কী থাকবে? +q থাকবে। তাহলে এদিক থেকে এদিকে কী ভেক্টর কাজ করবে? পি ভেক্টর কাজ করবে। তাহলে দুটোর মাঝখানে ডিস্টেন্স কত? 12। আর 12 থেকে আমি মনে করলাম এইরকম একটা পয়েন্টে আমি ডাইপোল মোমেন্ট বার করছি। পুরো ডিস্টেন্সটা কত আছে? আর আছে। ওকে, তাহলে পুরো ডিস্টেন্স আমাদের রয়েছে কত? আর রয়েছে। তাহলে ইকুইটোরিয়ালে আমাদের যেটা দেখতে পাওয়া যাবে, ই অফ ইকুইটোরিয়ালের যে ডাইরেকশনটা আমরা এখান থেকে করব সেটা হচ্ছে আমাদের দাঁড়াবে এই দিকটাতে তৈরি হবে। মানে রেজাল্টেন্টের কথা বলা হয়েছে, কিন্তু যতটা পাচ্ছি আমি শর্টে বলার চেষ্টা করছি। এবং
এখান থেকে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, অ্যাঙ্গেলটাও ইম্পর্ট্যান্ট। অ্যাঙ্গেলটা কত আছে? অ্যাঙ্গেলটা হবে কত? থিটা। সো এখান থেকে এই দুটো ডেরিভেশন এবং তার রেসপেক্টিভ প্রবলেমগুলো দেখবে। প্রবলেম মানে অঙ্কের কথা বলা হচ্ছে, তার রেসপেক্টিভ প্রবলেমগুলো দেখবে স্ট্যাটিক থেকে। ইকুইটোরিয়াল অ্যান্ড অ্যাক্সিয়ালটা কিন্তু এবছরের জন্য ইম্পর্ট্যান্ট আছে। হ্যাঁ, আর একটা কথা বলি, সেটা হলো যে আমাদের ধরো একটা পার্টিকেল রয়েছে 2 নম্বর কনসেপ্টের মধ্যে থেকে আমি যদি আসি, আমি এদিক থেকে লিখছি, এতটা জায়গা ফাঁকা আছে। ধরো একটা পার্টিকেল রয়েছে, পার্টিকেলটা নিচের দিকে এমজি কাজ করছে, ধরো আমাকে ওপরের দিকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমাদের কাজ করছে। তাহলে উপরের দিকে যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাজ করে, এটা এম, তাহলে উপরের দিকে ফোর্স কাজ করছে, তাহলে ই ইন্টু কিউ কাজ করছে। তাহলে কিউ মানে হচ্ছে আমাদের এখানে কি আছে? চার্জ পার্টিকেল আছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি ফোর্স ইকুয়ালস টু ইকিউ। ইকিউটা কার সাথে ইকুয়াল? এমজি এর সাথে ইকুয়াল। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি এফ ইকুয়ালস টু ইকিউ ইকুয়ালস টু এমজি। তাহলে এখান থেকে আমরা ই এর ভ্যালু কী করে বার করতে পারি? এমজি বাই কিউ। ব্যাস, এইভাবে এই টাইপের প্রবলেম থেকে কিন্তু আমাদের প্রবলেম আসতে পারে, যেখানে বলতেই পারে কোয়েশ্চেন। সাপোজ ধরো একটা ক্যাপাসিটার রয়েছে, ধরো এখানে আমাদের পজিটিভ চার্জ আছে, নিচে আমাদের কি আছে? নিচে আমাদের নেগেটিভ চার্জ রয়েছে। ওকে, ওপরে পজিটিভ চার্জ থেকে নিচের দিকে নেগেটিভ চার্জের দিকে কি আসলো? একটা প্রোটন এলো। অবভিয়াসলি পজিটিভ কী হয়? প্রোটনই হয়। এমনও হতে পারতো যে ইলেকট্রন যাচ্ছে, দুটোই হতে পারতো। তাহলে প্রোটন যদি আসে ওপর থেকে নিচের দিকে, সবসময় মাথায় রাখবে যে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পজিটিভ থেকে নেগেটিভের দিকে কাজ করছে। আমি মনে করলাম এদের মাঝখানে একটা বডি আমাদের রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে ইলেকট্রন রয়েছে। আমি কথার কথা বললাম। তাহলে ইলেকট্রন এদিক থেকে রিপেল করবে, এদিকে অ্যাট্রাকশান হবে। তাহলে এদিকে যদি অ্যাট্রাকশান হয়, তাহলে এদিকে একটা ফোর্স আছে, তাহলে এর একটা এমজি কাজ করছে। আমি মনে করলাম ইলেকট্রনটা একটা ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে। তাহলে ইলেকট্রন যদি ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে, তাহলে অবভিয়াসলি আমাদের এই ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে। আর এই ফর্মুলা অ্যাপ্লিকেবল হলে কী হবে? ই ইকুয়ালস টু এমজি বাই কিউ। ইলেকট্রনটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, তাহলে উপরের দিকে ফোর্স কাজ করছে, নিচের দিকে এমজি কাজ করছে। তাহলে ই কিউ মানে কি? ফোর্স ইকুয়ালস টু ই ইন্টু কিউ। বিকজ আমরা জানি যে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়ালস টু ফোর্স মাল্টিপ্লাইড বাই আমাদের ইকিউ। যদি আমরা নর্মালি করে থাকি, তাহলে আমাদের এখান থেকে বলা যেতে পারে কি যে ইকিউ ইকুয়ালস টু ফোর্সের ভ্যালু, সেটাই এমজি এর সাথে কী হবে? এমজি এর সাথে ইকুয়াল আমাদের দেখতে পাওয়া যাবে। ওকে, তাহলে এই টপিকটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্স কিন্তু আমাদের রয়েছে। হ্যাঁ, আর একটা কথা আমি বলার আছে, সেটা হচ্ছে যে একটা পার্টিকেল ধরো দুটো ক্যাপাসিটারের মাঝখান দিয়ে যাচ্ছে, ক্যাপাসিটারের কোয়েশ্চেন। আচ্ছা, প্রথম টপিক এটা ছিল, এটা আমি মুছছি। মোছার পরে আমাদের আচ্ছা 2 নম্বর টপিক হয়েছে না, আমরা 3 নম্বর টপিকে যাব। 3 নম্বর টপিকের মধ্যে থেকে আমাদের প্রবলেম, একই সাথে আমি প্রবলেমগুলো সবকটাই বলে দিচ্ছি যে কীভাবে হচ্ছে না হচ্ছে, কীরকমভাবে কী আসবে না আসবে, সমস্তটাই বলা হচ্ছে। ওকে, তারপরে ধরো আমরা যদি এখান থেকে দেখি যে সাপোজ আমাদের একটা ক্যাপাসিটার রয়েছে। 3 নম্বর টপিক আমাদের এখান থেকে কী রয়েছে? ক্যাপাসিটার রয়েছে। ক্যাপাসিটার যদি আমাদের থেকে থাকে, ওপরে ধরো পজিটিভ চার্জ আছে, নিচে ধরো আমাদের কি আছে? নেগেটিভ চার্জ রয়েছে। মনে করো একটা ইলেকট্রন এখান দিয়ে ভি ভেলোসিটিতে ভেতরে ঢুকলো। তাহলে ভি ভেলোসিটিতে যদি ভেতরে ঢোকে, তাহলে আমাদের যেটা দেখতে পাওয়া যাবে, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে সে কী করবে? বেরিয়ে চলে যাবে। তাহলে পার্টিকুলার অ্যাঙ্গেলে বেরিয়ে চলে যাচ্ছে মানে কি? এই একটা অ্যাঙ্গেল তৈরি হলো। আমি মনে করলাম এখান থেকে এতটা লেন্থ কত আছে, এখান থেকে এতটা লেন্থ আছে এল। তখন প্রশ্ন আসতে পারে যে কতটা অ্যাঙ্গেলে সে বেরোবে, কতটা অ্যাঙ্গেলে ইলেকট্রনটা বেরোবে এবং কতটা অ্যাক্সিলারেশন নিয়ে সে বেরোবে। দেখো একটা কথা মাথায় রাখো, অ্যাক্সিলারেশনের ফর্মুলা যেটা হয় বেসিক্যালি আমরা যদি নর্মালি বলি যে ওপর থেকে নিচের দিকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অবভিয়াসলি কাজ করছে, উপর থেকে নিচের দিকে কী কাজ করছে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাজ করছে। তাহলে কতটা অ্যাক্সিলারেশনে বেরোবে, অ্যাক্সিলারেশনের ভ্যালু হচ্ছে আমরা দিলাম হচ্ছে এ। তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ইলেকট্রনের চার্জ আছে ই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই ডিভাইডেড বাই এম। এম মানে হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, ই মানে ইলেকট্রনের চার্জ, ই মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এই ফর্ম দিয়ে আমাদের কিন্তু প্রবলেম দিতে পারে। সিমিলারলি কতটা ভেলোসিটিতে বেরোবে সেটা যদি আমাকে বলতে হয়, তাহলে ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে এ ইন্টু টি। নর্মাল ক্লিয়ার আইডিয়া করে নাও। ভেলোসিটি ভি মানে হচ্ছে অ্যাক্সিলারেশন মাল্টিপ্লাইড বাই টাইম। ওকে,
অ্যাক্সিলারেশন মাল্টিপ্লাইড বাই টাইম। তাহলে অ্যাক্সিলারেশন পেয়েছি কত, ই বাই এম মাল্টিপ্লাইড বাই আমাদের দাঁড়ালো কত, টাইম দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম। এবার টাইম মানে কি, টাইম মানে যদি আমি নর্মালি দেখে থাকি সেটা হচ্ছে এল বাই ভি নট। ভি নট মানে ইনিশিয়াল ভেলোসিটি, আচ্ছা ভি আমি ধরলাম ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে ভি যদি আচ্ছা ভি নট ধরে নিচ্ছি এটাকে, ভি নট হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভি নট মানে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি ধরা হচ্ছে। তাহলে ভি নট যদি আমাদের ইনিশিয়াল ভেলোসিটি হয় তাহলে আমি কি করতে পারি, ভি নট মানে এল লেন্থ বাই টাইম। তাহলে টাইমের ভ্যালু কত দাঁড়াচ্ছে, টাইমের ভ্যালু দাঁড়াচ্ছে এল বাই ভি নট। তাহলে অবভিয়াসলি টাইমের ভ্যালু যদি এল বাই ভি নট দাঁড়ায় তাহলে ক্যাপিটাল ই বাই এম টাইমের ভ্যালু দাঁড়াচ্ছে কত, এল বাই ভি নট। বাস এই ডেরিভেশনটা কিন্তু আমাদের কিন্তু দিতে পারে ভেলোসিটির মধ্যে থেকে, অ্যাক্সিলারেশন অ্যান্ড ভেলোসিটি দুটো টপিক। আচ্ছা এখনও কোয়েশ্চেন করতে পারে থিটার ভ্যালু কত, তো নর্মাল ট্যান থিটা আমরা এখান থেকে বার করে দিতে পারি। ট্যান থিটা মানে কি, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার বাই বেস যদি আমাদের হয়ে থাকে তাহলে আমাদের ভি ওয়াই বাই ই, এখান থেকে আমরা কী করবো, ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি, এক্স অ্যাক্সিসে ভেলোসিটি, দুটো ভেলোসিটিকে আমরা কী করে দিলাম, দুটো ভেলোসিটিকে আমরা ডিভাইড করলাম। বিকজ তুমি যদি এখানে দেখো তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, তাহলে ওপরের দিকে কোন ভেলোসিটি আছে, ভি ওয়াই আছে, এইদিকে কোন ভেলোসিটি আছে, ভি এক্স আছে। তাহলে ভি ওয়াই বাই ভি এক্স দ্যাট ইজ দ্য ফর্ম। তাহলে আমি এখান থেকে কী করতে পারি, ট্যান থিটা ইকুয়ালস টু ভি ওয়াই বাই ভি এক্স যদি আমি করি, অলরেডি আমি ভি ওয়াইয়ের ভ্যালু জানি, দ্যাট ইজ ভি ওয়াই। ওকে, তাহলে এটা কি ছিল, এটা ভি ওয়াই ছিল, কেননা ওয়াই অ্যাক্সিসে সে বেরোচ্ছিল, তার জন্য এটা ছিল কি ভি ওয়াই ছিল। তাহলে ভি ওয়াইকে যদি আমরা ভ্যালু পুট করি, আর ভি এক্সের ভ্যালু তো অলরেডি আমরা জানি, ভি এক্সের ভ্যালু কত, ভি নট হচ্ছে ভি এক্সের ভ্যালু। তাহলে এবার ভি ওয়াইয়ের ভ্যালু পুট করো, ই ক্যাপিটাল ই এল ডিভাইডেড বাই এম ভি নটের স্কোয়ার। ব্যাস, তাহলে থিটা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কত, ট্যান ইনভার্স ই ক্যাপিটাল ই এল ডিভাইডেড বাই এম ভি নটের স্কোয়ার। ব্যাস, দ্যাট ইজ দ্য ফর্ম। তাহলে এই ফর্মটা কিন্তু করতে পারো, এই ফর্মটা কিন্তু এই ডেরিভেশনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে আমাদের এখান থেকে। তো এই ডেরিভেশনটা করে নেওয়ার পরে আমরা একটু তাড়াতাড়ি এগোতে হবে আমাদের, না এগুলো আমাদের বলাটা খুব অসুবিধাজনক হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা জিনিস তোমরা অবশ্যই করবে, ধরো চারটে জিনিস, ধরো আমাদের এখান থেকে 3 নম্বর 4 নম্বর টপিকটা আমি এখানে লিখে দিচ্ছি। ধরো 4 নম্বর টপিক কী আছে, মনে করো একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলের 4টে সাইডে কী আছে, 4টে সাইডে 4টে, সবসময়ের জন্য আমি ধরলাম কিউ প্লাস কিউ প্লাস কিউ অ্যান্ড প্লাস কিউ, 4টে চার্জ আছে। ওকে, তাহলে 4টে চার্জ পার্টিকেল থাকলে সবসময় মাথায় রাখবে এর মাঝখানে যে কোনো তুমি চার্জ পার্টিকেল রাখো না কেন, প্লাস কিউ রাখলাম, সবসময় ফোর্সের ভ্যালু কত হবে, 0 হবে। আর ফোর্সের ভ্যালু 0 হওয়া মানে এর ওপরে থাকা সমস্ত কিছুর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও কত হবে, 0ই হবে। তাহলে এই টপিক থেকে আমাদের অঙ্ক কোয়েশ্চেন আসতে পারে, বা কোয়েশ্চেন করতে পারে যে চারদিকে 4টে আছে, আজকে রেক্ট্যাঙ্গেল না দিয়ে আজকে কিন্তু আমাদের ট্রায়াঙ্গেলও দিতে পারে। তাহলে ট্রায়াঙ্গেল থেকে আমাদের কী করে বলতে পারে যে এখানে দেখা গেল প্লাস কিউ আছে, এখানে দেখা গেল প্লাস কিউ আছে, এখানে দেখা গেলো প্লাস কিউ আছে, কোনো একটা চার্জ পার্টিকেলের উপরে আমাদের ফোর্সের ভ্যালু কত সেটা আমাকে বার করতে পারে। সো এই প্রবলেমগুলো একবার প্র্যাকটিস করে যাবে। ওকে, সমস্ত কিছু বলা পসিবল নয়, বিকজ একটা টপিকের মধ্যে সমস্ত কিছু শেষ করতে হবে। তো আমি পরের টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে আমরা যে দিকে চলে যাব সেটা হচ্ছে আমাদের গসেস থিওরাম। আমি মুখে বলে দিচ্ছি গসেস থিওরাম থেকে কী কী ডেরিভেশন করবে এবং সেখান থেকে প্রবলেম আমাদের কী কী করতে হবে। দেখো, গসেস থিওরাম থেকে আমাদের যে প্রবলেমগুলো আমাদের দরকার হয়ে থাকে মেনলি, সেটা হলো যে মেনলি গসেস থিওরাম আমাদের আসে এবং সেখান থেকে কিন্তু প্রবলেম বা অঙ্ক কিন্তু দেবে। সাপোজ ধরো নর্মাল গসেস থিওরাম আমরা কি জানি, ই ভেক্টর ইন্টু ডিএস ভেক্টর, দ্যাট ইজ দ্য গসেস থিওরাম, যে ইলেকট্রিক ফ্লাক্স ইকুয়ালস টু সাইক্লিক ইন্টিগ্রাল অফ দ্য ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। সেটা কার সাথে ইকুয়াল হয়, সাইক্লিক ইন্টিগ্রাল অফ দ্য কিউ বাই এপসাইলন নটের সাথে ইকুয়াল। কিউ মানে ওই পুরো কন্টেনারটা বা পুরো মেটেরিয়ালটা যতটা চার্জকে কন্টেন করে আছে সেটা হচ্ছে কিউ। আর এপসাইলন নট মানে তো আমরা জানি 1/4 এপসাইলন নটের ভ্যালু কত হয়, 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। তো সেখান থেকে আমরা এপসাইলন নটের ভ্যালু বার করে নিয়ে ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু কিন্তু এখান থেকে বার করতে পারি। হ্যাঁ, আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে গসেস থিওরামের প্রুফ কিন্তু দিতে পারে, গসেস থিওরামের প্রুফটা কিন্তু দেখে যাও। হ্যাঁ, আর একটা অঙ্ক যেটা আসতে পারে সেটা হলো, সাপোজ ধরো একটা আমাদের এখান থেকে একটা সিলিন্ডার আমাদের এখান থেকে দিয়ে দিয়েছে।
তাহলে সিলিন্ডারের জন্য আমি মনে করলাম এদিক থেকে এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাজ করছে। ওকে, এদিক থেকে এদিকে কি কাজ করছে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাজ করছে। তাহলে আমি এখান থেকে কি করতে পারি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি কাজ করে তাহলে এদিকে দাঁড়াচ্ছে হচ্ছে ডিএস ভেক্টর ওপরে কাজ করছে। তাহলে ডিএস ভেক্টর যদি ওপরে কাজ করে তাহলে আমাদের এখান থেকে কি হবে? এদিকে এস ভেক্টর কাজ করছে, এদিকে ডিএস ভেক্টর এদিকে কাজ করছে, এদিক থেকে এদিকে কাজ করছে, আর একটা ডিএস ভেক্টর কাজ করছে। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এদিক থেকে এদিকে কাজ করছে, ওদিকে কি কাজ করছে? ডিএস ভেক্টর ওপরে কাজ করছে, ডিএস ভেক্টর এদিকে, ভেক্টর এদিকে কাজ করছে। তো বেসিক্যালি একটা কথা মাথায় রাখবে, এই ধরনের পুরো সেট আপের জন্য ফাইয়ের ভ্যালু কত আসবে? 0 আসবে। ঠিক আছে, কোনো একটা যে কোনো ক্লোজ টাইপের সেট আপের জন্য আমাদের ফায়ার ভ্যালু কত আসবে? বিশেষ করে আমাদের যখন সিলিন্ডার হচ্ছে তখন ফায়ার ভ্যালু কত আসবে? আমাদের অবভিয়াসলি 0 আসবে। এই জিনিসটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা, এখান থেকে আমরা তো এটা বললাম যে টোটাল ফায়ার ভ্যালু আমাদের 0 এলো। এই টাইপের অঙ্কটা করবে যে গস থেকে। আচ্ছা, গসেস থিওরাম থেকে যেটা ডেরিভেশন আমাদের করতে হবে সেটা হচ্ছে, গসেস থিওরাম থেকে যে ডেরিভেশনটা আছে একটা হচ্ছে স্ট্রেট লাইন। সেটা স্ট্রেট লাইন কি আছে? ধরো আমাদের পজিটিভ চার্জ কন্টেন্ট করে আছে, তার মানে কি একটা স্ট্রেট ওয়্যার রয়েছে বা স্ট্রেট কন্ডাক্টর রয়েছে। সেই কন্ডাক্টরের চারিপাশে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু আমাদের এখান থেকে বার করতে হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভ্যালু ধরো চার্জ ডেন্সিটি, আমি ধরে নিলাম কত? এই কন্ডাক্টরের নর্মাল আমাদের কি আছে? চার্জ ডেন্সিটি আমি মনে করলাম ল্যামডা আছে। সে ল্যামডা হতে পারে, সিগমা হতে পারে, যা কিছু ধরতে পারো, ওটা কোনো ফ্যাক্টর নয়। তাহলে এর থেকে কিছুটা ডিস্টেন্সে আমি মনে করলাম কতটা ডিস্টেন্সে? 8 ডিস্টেন্সে। 8 ডিস্টেন্সে এই জায়গাটাতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কত হবে? 8 ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু হবে হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট আর। দ্যাট ইজ দ্য ফর্মুলা। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়ালস টু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট আর হচ্ছে আমাদের কি দাঁড়ালো? আমাদের ফর্মুলা এখান থেকে দেখতে পাওয়া গেল। আর একটা জিনিস মাথায় রেখো, ল্যামডা মানে কিন্তু নর্মালি আমাদের কী রয়েছে? নর্মালি চার্জ ডেন্সিটি রয়েছে, মানে পার ইউনিট লেন্থে যতটা চার্জ আছে তাকে বলা হচ্ছে কি চার্জ ডেন্সিটি। তাহলে এর জন্য আমাদের গ্রাফও দিতে পারে, যে গ্রাফ দিতে পারে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সাপোজ ধরো এদিকে আছে, আমি দিলাম, আর ডিস্টেন্স ধরো সাপোজ এদিকে আছে। তাহলে গ্রাফ কী হবে? যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল হওয়া মানেই যে কোনো ক্ষেত্রে গ্রাফ কী হবে? ওপর থেকে এইভাবে নিচের দিকে নামবে। আচ্ছা, এখান থেকে একটা ডেরিভেশন অবশ্যই করবে। 2 নম্বর ডেরিভেশন যেটা করবে সেটা হচ্ছে যে একটা প্লেন শিটের জন্য, প্লেন শিটের যে ডেরিভেশনটা রয়েছে, একটা পজিটিভ চার্জ কন্টেন্ট করছে, একটা প্লেন শিট দেখা গেল একটা পজিটিভ চার্জ কন্টেন্ট করছে। সেই পজিটিভ চার্জ কন্টেন্টের জন্য এখান থেকে এরমভাবে একটা গোল এঁকে যেভাবে আমাদের ডেরিভেশন করতে হয় সেই ডেরিভেশনটা এখান থেকে দেখবে যে কীভাবে ডেরিভেশন হচ্ছে। অ্যাকচুয়াল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পার্টিকুলার ডিস্টেন্সের জন্য, 8 ডিস্টেন্সের জন্য যদি আমি করি, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দাঁড়াবে হচ্ছে কত? সিগমা আমি ধরলাম, এখানে চার্জ ডেন্সিটি, ওখানে চার্জ ডেন্সিটি ধরেছিলাম ল্যামডা, এখানে চার্জ ডেন্সিটি ধরলাম কত? সিগমা। তাহলে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট হচ্ছে এর ভ্যালু দেখতে পাওয়া যাবে। সো আমার মনে হয় এই দুটো ডেরিভেশন ইম্পর্টেন্ট ডেরিভেশন আছে। আর ডেরিভেশন বলেছি কিন্তু, হ্যাঁ, ফর্মুলা শুধু করে যেও না, ডেরিভেশনটা কিন্তু আমাদের করতে হবে। আচ্ছা, দুটো প্লেন শিট পাশাপাশি রাখা, দুটো প্লেন শিটের জন্য যে ডেরিভেশন আছে দেখে যেও, আমার মনে হয় না আসবে বলে, জাস্ট একবার দেখে যেও। এবার এখন কোয়েশ্চেন আসছে যে যদি আমি বলি দেখে যেও, তার মানে কেউ দেখবেই না। এখন এই মুহূর্তে সবাই জানতে চায় যে আসবে কি না, বলো, আসলে করব, না আসলে করব না। কিন্তু আমার মনে হয় একবার দেখে যাওয়া উচিত, তার জন্য একবার দেখে যেও, রিস্ক নিও না। আচ্ছা, নাম্বার থ্রি হচ্ছে আমাদের এখান থেকে এই কতগুলো জিনিসই রয়েছে, এর বাইরে আমার মনে হয় না আর বিশেষ কিছু জিনিসপত্র দেবে বলে এখান থেকে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রেখো, সেটা হলো যে ইনফাইনাইট ওয়্যার তো আমাদের এখান থেকে হয়ে গেল। আর নর্মালি আমরা এখান থেকে বললাম যে কী আছে না আছে, এর বাইরে বিশেষ কিছু দেওয়ার প্রশ্ন নেই। হ্যাঁ, অঙ্কের মধ্যে থেকে আমি যেটা বললাম একটু আগে, অঙ্কের মধ্যে থেকে যে একটা রেক্ট্যাঙ্গেলের জন্য, একটা ট্রায়াঙ্গেলের জন্য যে অঙ্কগুলো আছে, কোথায় কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কোথায় কতটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাপ্লাই হচ্ছে, সেই টাইপের অঙ্কগুলো করবে। এই টপিক থেকে অঙ্ক দেখে রাখতে পারো, একটা দুটো দেখে নিতে পারো। চার্জ ডেন্সিটির অঙ্ক বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডেরিভেশন কিন্তু এ দুটো অবশ্যই দেখতে হবে, এটুকু মাথায় রাখো। ব্যাস, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমাদের, এর বাইরে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি থেকে আর কিছু করার প্রয়োজনীয়তা নেই।
আমি যদি বলি এবার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির পরের টপিক, সেটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পটেনশিয়াল। তো ইলেকট্রিক পটেনশিয়াল থেকে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইলেকট্রিক পটেনশিয়ালের মধ্যে থেকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড পটেনশিয়ালের ডেরিভেশন, মানে রিলেশনশিপ বিটুইন দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়াল। এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক আছে ডেরিভেশনের মধ্যে, যে কারণে ওটা কিন্তু আমাদের করতে হবে। 1 মিনিট। আচ্ছা দেখো, আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল থেকে তাহলে আমরা কী কী করছি? ইলেকট্রিক পটেনশিয়াল থেকে নাম্বার 1 ডেরিভেশন করছি হচ্ছে যে, আমি শর্টে লিখছি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়ালের মাঝখানে ভি মানে কি? ইলেকট্রিক পটেনশিয়াল। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়ালের কি এটা করব? রিলেশনশিপ। আচ্ছা, রিলেশনশিপটা কি এখন কোয়েশ্চেন আসতে পারে, যখন বলছোই স্যার তাহলে বলেই দাও। ওকে, বলে দিচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির রিলেশন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ডেরিভেশন ফর্মে করবে অবশ্যই, সেটা হলো E = -dV/dr। ওকে, E = ফর্মুলা কি? E = -dV/dr। আচ্ছা, এখান থেকে কিন্তু প্রবলেম দেখবে, যেটা ডেরিভেশনের প্রবলেম দিতে পারে সেই ধরনের প্রবলেম দেখবে। একটা ছোট্ট করে যদি আমি প্রবলেম এখান থেকে বলি তাহলে আমরা বলা যেতেই পারে একটা প্রবলেম ছোট্ট করে। 1 মিনিট দাঁড়াও। যে আচ্ছা দেখো, আমাদের এখান থেকে একটা প্রবলেম যদি দেখা যায়, ধরো পটেনশিয়াল তোমাকে দিয়ে দিয়েছে, সাপোজ V বলেছে কত? V বলেছে আমাদের, এখান থেকে আমি একটা অঙ্ক দেখেই করছি, 10x² + 5y² 10x² + 5y² মাইনাস 3z²। ওকে, আমাকে ভি এর ভ্যালু বলে দিল, যে পটেনশিয়ালের ভ্যালু বলে দিয়েছে। আমাকে বের করতে হবে কি? এক্স এর ভ্যালু আছে -1 মিটার, এক্স এর ভ্যালু আছে, সাপোজ আমাকে কোঅর্ডিনেটটা বলেছে -1, 2 and 3, -1, 2 and 3, এটা প্রত্যেকটা বলে দিয়েছে, মিটারে আছে প্রত্যেকটা। তো আমাকে বলতে হবে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু বার করতে হবে। তো তুমি দেখো, এক্সের জন্য আলাদাভাবে বার করবো, ওয়াইয়ের জন্য আলাদাভাবে বার করবো, জেডের জন্য আলাদাভাবে বার করবো। তাহলে ইএক্স মানে কত? আমি শুধু এক্স নিয়ে করছি। তাহলে ইএক্স মানে আমাদের যেটা দেখতে পাওয়া যাবে -dvx/dx। ওকে, তাহলে dvx/dx এ কত আছে? -d × 10x²/dx। 10 বাইরে বেরিয়ে চলে গেল, -10 × 2x। ওকে, তাহলে আমাদের দাঁড়ালো কত? -20x। ওকে, তাহলে আমাদের কি দাঁড়ালো? পুরো জায়গা থেকে আমাদের -20x দাঁড়িয়েছে। এবার দেখো এক্সের ভ্যালু কত? -1। তাহলে তুমি ভ্যালুটা পুট করো, তাহলে এক্সের ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে -1 পুট করলে কত হচ্ছে? 20। ওকে, তাহলে ভি মানে কত? পটেনশিয়াল ভোল্ট পার মিটার। তাহলে ইউনিট কি হবে? ইউনিট হবে হচ্ছে ভোল্ট পার মিটার। ব্যাস, ভোল্ট পার মিটার হচ্ছে ইউনিট, দেখতে পারবো। সিমিলারলি ইউআই এর ভ্যালু আমরা বার করবো। ইউআই কী করে বার করবো? -dVy/dy। ওকে, তাহলে dVy/dy যদি আমরা করি তাহলে আমাদের কত হচ্ছে? -d/dy। এখানে কত আছে? 5y²। তাহলে 5y² যদি আমি এখান থেকে করি তাহলে -5 বাইরে গেল, × 2 × y, তাহলে কত? -10 × y এর ভ্যালু কত? 2, তাহলে কত? -20 ভোল্ট পার মিটার। ওকে, তাহলে কত দাঁড়ালো? -20 ভোল্ট পার মিটার আমাদের দেখতে পারলো। সিমিলারলি ইজেড এর ভ্যালু বার করবে, দেখবে কত আসবে? 18 আসবে, বিকজ 3 আছে, 3 আর উপরে 2 আছে, 3 3 = 9, 9 2 = 18। তাহলে ইজেড এর ভ্যালু দাঁড়াবে কত? এখান থেকে 18, মাইনাস আছে না ওখানে, তাহলে অবভিয়াসলি এটা কি আসবে? প্লাসে আসবে, তাহলে 18 ভোল্ট পার মিটার। সো এই টাইপের প্রবলেমটা কিন্তু তোমরা দেখে যেতে পারো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর পটেনশিয়ালের রিলেশনে। আর একটা কথা, এ তো গেল নর্মাল প্রবলেম। 2 নাম্বার আমরা যেটা করব যে ইলেকট্রিক পটেনশিয়াল মানে ভি এর ভ্যালু 3টে জায়গার জন্য করবে। ভি এর ভ্যালু আগেরটার যেরকম করেছিলাম অ্যাক্সিয়াল, ইকুইটোরিয়াল, এখানকার জন্য কিন্তু অ্যাক্সিয়াল অ্যান্ড ইকুইটোরিয়াল কিন্তু দেখবে। একটা কথা মাথায় রাখবে, সবসময়ের জন্য ইলেকট্রিক পটেনশিয়াল ইকুইটোরিয়ালের জন্য কত দাঁড়াবে? ইকুইটোরিয়ালের জন্য সবসময় দাঁড়াবে হচ্ছে 0। সো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু ইলেকট্রিক পটেনশিয়ালটা পড়ো। ইলেকট্রিক পটেনশিয়াল থেকে কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেনই কিন্তু আমাদের পড়ার সম্ভাবনা কিন্তু বেশি। ওকে, আচ্ছা, তারপরে টপিক যেটা আছে সেটা হচ্ছে ইকুইপটেনশিয়াল সারফেস। পরের টপিক শোনো, অ্যাসারশন ডিজাইনে কিন্তু ইকুইপটেনশিয়াল সারফেস থেকে কোয়েশ্চেন দেওয়ার সম্ভাবনা খুবই বেশি।
তো আমরা এখান থেকে যেটা করব সেটা হলো ইকুইপটেনশিয়াল সারফেস। ইকুইপটেনশিয়াল সারফেস থেকে কিন্তু আমাদের যদি কোয়েশ্চেন দেয় তাহলে এটা কোথা থেকে আসতে পারে, অ্যাসারশন অ্যান্ড রিজনের কোয়েশ্চেন আসতে পারে ইকুইপটেনশিয়াল সারফেস থেকে, অর আমাদের কি আসতে পারে, অর আমাদের এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে তোমার এমসিকিউতে কোয়েশ্চেন আসতে পারে। সাপোজ ধরো একটা স্টেটমেন্ট দিয়ে দিল, স্টেটমেন্ট দিয়ে বললো যে এই স্টেটমেন্টটা কারেক্ট অর কারেক্ট নট, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, ইকুইপটেনশিয়াল সারফেসটা ভালো করে পড়ো, কারণ এখন ডিসকাস করার টাইম নেই আমার কাছে। তো ইকুইপটেনশিয়াল সারফেসটা ভালো করে পড়বে। সেখান থেকে ইকুইপটেনশিয়াল সারফেসে দুটো জিনিস আমি বলে দিই, সেটা হলো যে ইকুইপটেনশিয়াল সারফেসে ওয়ার্ক ডানের ভ্যালু সবসময় 0 হবে, আর ইকুইপটেনশিয়াল সারফেস একটা অন্যটার সাথে কখনোই কানেক্ট হবে না। 3 নাম্বার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুইপটেনশিয়াল সারফেসগুলোকে অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করবে। ব্যাস, এই 3টে পয়েন্ট যেন মাথায় থাকে। ওকে, আচ্ছা এটা গেল ইকুইপটেনশিয়াল সারফেস। আচ্ছা তারপরে আমাদের যে জিনিসটা রয়েছে সেটা হলো পটেনশিয়াল এনার্জি অফ এ ডাইপোল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এটা আর এখান থেকেই কিন্তু আমাদের আরেকটা জিনিস করতে হবে, টর্ক। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি থেকে আমাদের কিন্তু কী করতে হবে, টর্কের ভ্যালুটা কিন্তু করতে হবে। যে একটা ডাইপোল, বলে দিচ্ছি যে একটা ডাইপোল যখন একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মধ্যে থাকবে তখন টর্কের ভ্যালু কত দেখতে পাওয়া যায়। ওকে, সেই কোশ্চেনটা কিন্তু আমাদের এখান থেকে টপিকটা কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। আচ্ছা, এবং সেই টর্কের জন্য কিন্তু পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য কত কী হতে পারে সেটাও কিন্তু আমাদের এখান থেকে ইম্পর্ট্যান্ট থাকবে। আচ্ছা, কোশ্চেনটা তাহলে কীরকমভাবে আসতে পারে, কোশ্চেনটা আমাদের আসতে পারে এটা যে টর্ক অন এ ডাইপোল ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কি এখান থেকে ডেরিভেশন কি আসতে পারে, টর্ক অন এ ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এখান থেকে কিন্তু দুটো কোশ্চেনই আসতে পারে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডও দিতে পারে, আবার নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডও দিতে পারে। মাথায় রেখো, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডও দিতে পারে, ইলেকট্রিক ফিল্ড। দেখো একটা জিনিস আমি বলে দিই, বেসিক ফর্মুলা কী হয়, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকলে বেসিক ফর্মুলা যেটা দেখতে পাওয়া যায়, টাউ ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর। টাউ ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর, পি মানে ডাইপোল মোমেন্ট, ক্রস ই ভেক্টর। তাহলে ক্রস প্রোডাক্ট যদি আমাদের হয়ে থাকে এখান থেকে টাউ ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর, তারপরে আমরা কি লিখতে পারি, টাউ ইকুয়ালস টু পিই সাইন থিটা। ওকে, বিকজ সাইন থিটা মানে কি, পি ভেক্টর যেদিকে কাজ করছে আর ই ভেক্টর যেদিকে কাজ করছে দুটোর মাঝখানের যে অ্যাঙ্গেল রয়েছে দ্যাট ইজ থিটা। ওকে, তাহলে টাউ ইকুয়ালস টু পিই সাইন থিটা হচ্ছে আমাদের ফরমেশন দেখতে পাওয়া গেল, ফর্মুলা এখান থেকে দেখতে পাওয়া গেল। ওকে, আচ্ছা আরেকটা জিনিস মাথায় রেখো, পি কস থিটা অ্যান্ড সাইন থিটার মধ্যে থেকে আমাদের আমি তো বললাম এখানে যে নন ইউনিফর্ম যদি আমাদের থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের টর্কের ভ্যালু আমাদের কী দেখতে পাওয়া যাবে, টর্কের সাথে সাথে কিন্তু সেখানে কিন্তু রোটেশনও আমাদের হতে থাকবে, এই কথাটা যেন মাথায় রেখো। রোটেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট দুটোই কিন্তু ঘটবে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য, কিন্তু ইলেকট্রিক ফিল্ড যদি ইউনিফর্ম হয় তাহলে কেবলমাত্র কিন্তু আমাদের রোটেশন দেখতে পাওয়া যাবে, কোনো রকমের ডিসপ্লেসমেন্ট কিন্তু পরিলক্ষিত হবে না। পরিলক্ষিত মানে হচ্ছে দেখতে পাওয়া, ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রেখো, কোথায় ম্যাক্সিমাম হয় কোথায় মিনিমাম হয়। আচ্ছা, এখান থেকে কিন্তু অ্যাঙ্গেলের কোয়েশ্চেন কিন্তু করতেই পারে। অ্যাঙ্গেলের কোয়েশ্চেন কীভাবে করে, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে সাইন থিটা মানে কত, সাইন 0 মানে হচ্ছে 0, তাহলে টর্কের ভ্যালু কত দাঁড়াবে, 0 দাঁড়াবে, তাহলে দ্যাট ইজ দ্য মিনিমাম ভ্যালু। ওকে, আচ্ছা 0 যদি হয়, 0 মানে কি, যে পি ভেক্টর আর ই ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কত আছে, 0 আছে। ওকে, তাহলে পি ভেক্টর আর ই ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে এটা হবে, বা 180 হলেও এটাই হবে, ঠিক আছে। আমি কি করতে পারি, ধরো একটা ডাইপোল ডাইরেকশন ছবি কিন্তু দিয়ে দিতে পারে, ছবি থেকে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন করতে পারে। ধরো একটা ডাইপোল এরকম অবস্থায় আছে, এদিকে -q এদিকে আছে +q। আমি অনেক আগেই বোঝালাম যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে কী কাজ করে, পি ভেক্টর কাজ করে। তাই নেগেটিভ থেকে পজিটিভের দিকে পি ভেক্টর কাজ করলে এ দুটোর মাঝখানে অ্যাঙ্গেল কত আছে, 0 ডিগ্রি। দেখতেই পাচ্ছ, ই ভেক্টর যেদিকে আছে পি ভেক্টরও সেদিকেই আছে, কিন্তু আমাদের ধরো ই ভেক্টর এদিকে আছে, বাট পি ভেক্টর আমি যদি ধরি এখান থেকে -q, এটা আছে কত, +q, তাহলে পি ভেক্টর আছে কোন দিকে, এদিকে। তাহলে তুমি যদি অবজার্ভ করো, দেখো ই ভেক্টর আছে এদিকে, ভালো করে বুঝবে, আর পি ভেক্টর আছে, পি মানে ডাইপোল মোমেন্ট ভেক্টর আছে এদিকে, তাহলে দুটোর মাঝখানে অ্যাঙ্গেল কত হলো, 180 ডিগ্রি হলো না।
তাহলে দুটোর মাঝখানে যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে সাইন 180-র ভ্যালু কত? 0। তাহলে যদি 0 হয় আর 180 হয় তাহলে আমাদের ভ্যালু টর্কের ভ্যালু কত হবে? 0 দেখতে পাওয়া যাবে। দ্যাট ইজ দ্য ফর্ম অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর যদি আমি এখান থেকে বলে থাকি যদি 90 ডিগ্রি হয় তাহলে টর্কের ভ্যালু কী হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে থিটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে টর্ক কী হবে? টর্ক হচ্ছে আমাদের ম্যাক্সিমাম দেখতে পাওয়া যাবে। ব্যাস এখান থেকে এই ডেরিভেশনটা করে নেবে। এই ডেরিভেশনটা করে নেওয়ার পরে আমাদের একটু তাড়াতাড়ি এগোতে হবে জায়গাটার মধ্যে, নাহলে ইলেকট্রিক পটেনশিয়ালই শুধুমাত্র হয়েছে। আচ্ছা, ইলেকট্রিক পটেনশিয়াল থেকে যেটা বলা হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জন্য ফর্মুলা যেটা আছে সেটা করবে। আচ্ছা, সিমিলারলি প্রবলেম কী করবে আমি একটু বলে দিই। প্রবলেম বলতে গেলে এখান থেকে পটেনশিয়াল থেকে প্রবলেম বলতে গেলে ওই স্কোয়ারের জন্য পটেনশিয়ালের ভ্যালু, ট্রায়াঙ্গেলের জন্য পটেনশিয়ালের ভ্যালু, ঠিক আছে? এই দুটো কিন্তু ডেরিভেশন করবে। আর একটা ডেরিভেশন যেটা বলার আছে এখান থেকে যে পটেনশিয়াল এনার্জি অফ এ ডাইপোল, পটেনশিয়াল এনার্জি অফ এ ডাইপোল যদি আমরা এখান থেকে করি। আচ্ছা, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি ডিউ টু এ ডাইপোল, সেটা কিন্তু এখান থেকে করবে যে ডাইপোলের জন্য পটেনশিয়াল এনার্জি কত দেখতে পাওয়া যাবে। আচ্ছা, ক্যাপাসিটার থেকে যদি আমি চলে আসি, ক্যাপাসিটারের মধ্যে থেকে ওরা কিন্তু একটা সেট আপ দিয়ে দেয়। সেট আপ থেকে এখন ধরে প্রবলেম করানো ইজ ডিফিকাল্ট। তো ওরা যে সেট আপটা দিয়ে দেয় বা যে ধরনের সার্কিট দিয়ে দেয় সেই সার্কিটের জন্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ভ্যালু বার করতে বলে। সেই ক্যাপাসিটেন্সের ভ্যালুটা কিন্তু দেখে যাবে যে কীভাবে ক্যাপাসিটেন্সের ভ্যালু আমাদের বার করতে বলছে বা কীভাবে ক্যাপাসিটেন্সের ভ্যালু করতে হবে। আরেকটা জিনিস বলার আছে সেটা হচ্ছে এনার্জি স্টোর ইন এ ক্যাপাসিটার, ডেরিভেশন। ওকে, ডেরিভেশন দেখবে কি এনার্জি স্টোর ইন এ ক্যাপাসিটার, এনার্জি স্টোর ইন এ ক্যাপাসিটার। এই ডেরিভেশনটা কিন্তু দেখে যাও যে এনার্জি স্টোর ইন এ ক্যাপাসিটার কীভাবে আমাদের ক্যাপাসিটারের মধ্যে আমাদের এনার্জি স্টোর হচ্ছে। আচ্ছা, তাছাড়া আমি যে সেট আপটা বললাম সেই সেট আপটাগুলো একটু দেখে যাও, আশা করি একটা কোয়েশ্চেন ওখান থেকে দেবে। আচ্ছা, ব্যাস ক্যাপাসিটার থেকে আর বিশেষ কিছু করার দরকার নেই, কারণ ক্যাপাসিটার থেকে আর বিশেষ কিছু আসার কথা নয়। আচ্ছা, এই গেল হচ্ছে ক্যাপাসিটারের মধ্যে। আমি চলে যাব হচ্ছে যদি এখান থেকে স্কোরিং পার্টের মধ্যে আমরা যাই, তাহলে স্কোরিং পার্টের মধ্যে আমাদের রয়েছে ডিসি। আচ্ছা, ডিসি নিয়ে অনেকে প্রচণ্ড মাথা ঘামায়। আমি একটা কথা বলি, শোনো, ডিসি নিয়ে আমি যদি বলতে চাই, ডাইরেক্ট কারেন্টের কথা যদি বলি, আমি মুখে বলে দিচ্ছি। ডাইরেক্ট কারেন্ট থেকে যে টপিকগুলো করবে দেখে নাও, যে টপিক করবে সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। এবছর সিবিএসসিতে অনেক কোয়েশ্চেন পড়েছিল ড্রিফট ভেলোসিটি থেকে, ড্রিফট ভেলোসিটি, রিল্যাক্সেশন টাইম, তারপরে হচ্ছে রেজিস্টিভিটি টেম্পারেচারের সাথে সাথে কীভাবে চেঞ্জ হচ্ছে, কি বললাম, রেজিস্টিভিটি টেম্পারেচারের সাথে সাথে কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা করবে। অ্যান্ড তার সাথে সাথে আমাদের তো কিরচফস থেকে একটা প্রবলেম দেবেই, কিরচফসের একটা প্রবলেম। ওকে, কিরচফসের একটা প্রবলেম আসবেই, সেখান থেকে আমি একটা প্রবলেম করে ফেলতে পারবো। যেহেতু আমাদের সিলেবাসের মধ্যে থেকে পটেনশিওমিটার ওটা বা পুরোপুরিভাবে নেই, তো স্বাভাবিকভাবে ওখান থেকে কোয়েশ্চেন আসার চান্স নেই। আমাদের কি রয়েছে, কিরচফস থেকে অঙ্ক দেখে যাবে, ওদিক থেকে ড্রিফট ভেলোসিটি, রিল্যাক্সেশন টাইম, আর হচ্ছে মেনলি ওখানকার যে প্রবলেমগুলো আছে যে ড্রিফট ভেলোসিটি বাড়লে কী হচ্ছে, রিল্যাক্সেশন টাইম কমলে কী হচ্ছে, টেম্পারেচার বাড়লে ড্রিফট ভেলোসিটি কী হবে, টেম্পারেচার কমলে ড্রিফট ভেলোসিটি কী হবে, বা রিল্যাক্সেশন টাইমের কী পরিবর্তন হবে, বা রেজিস্টিভিটি কী পরিবর্তন হবে, বা কন্ডাক্টিভিটি কী পরিবর্তন হবে, টেম্পারেচার ইনক্রিজ আর ডিক্রিজের সাথে সাথে কন্ডাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ সেমিকন্ডাক্টর দুটোরই কিন্তু দেখবে। আর অঙ্কের মধ্যে থেকে কি দেখবে, অঙ্কের মধ্যে থেকে কিরচফসের ফর্মুলা দিয়ে যে অঙ্কগুলো আসে সেটা দেখো। কিরচফসের ফর্মুলা ব্যতীত অন্য কোনো অঙ্ক যদি আসে তাহলে সেটা আমাদের নর্মালি আমরা ওহমসের ল দিয়ে আমরা কিন্তু করে দিতে পারবো। এছাড়া ডিসি নিয়ে অত বেশি মাথা ঘামিও না, কেননা ডিসি কিন্তু টাইম ওয়েস্ট করায়। কেননা ডিসি যদি একবার ঢুকতে শুরু করো তাহলে ডিসিতে দেখতে পাবে যে অনেক বেশি প্রবলেম আছে, এবং ডিসিতে কিন্তু অনেক রকমের প্রবলেম তো দেখতে পাবে যে প্রচুর প্রবলেম আছে, কিন্তু অত প্রবলেম আমাদের দরকার নেই। আমাদের একটা কম্প্যাক্ট প্রবলেম করতে হবে। কিরচফস করো, যেগুলো বললাম থিওরি পার্টে, রিল্যাক্সেশন টাইম, ড্রিফট ভেলোসিটি অ্যান্ড অল ওখানকার করো। হ্যাঁ, আর একটা জিনিস করবে, ভেক্টর ফর্ম অফ ওহমস ল। ভেক্টর ফর্ম অফ ওহমস লটা কিন্তু করে যেও, এমসিকিউতে দিতে পারে বা ডেরিভেশন করতেও দিতে পারে। সো ভেক্টর ফর্মস অফ ওহমস লটা করে যেও। বাস, ডিসি নিয়ে অত বেশি মাথা ঘামানোর কিছু নেই, অনেক বেশি তামঝাম আছে, ডিসি নিয়ে অত বেশি মাথা ঘামাতে হবে না। আমরা যদি এবার আসি ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের মধ্যে থেকে
আমরা যে জিনিসটা মেনলি করব, দেখো ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের মধ্যে থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম কথা বায়োট-সাভার্ট লটা, ডেরিভেশন লাগবে না বায়োট-সাভার্ট লয়ের, নর্মাল বায়োট-সাভার্ট লটা করে নাও। বায়োট-সাভার্ট লয়ের মধ্যে থেকে কী কী রয়েছে, তারপরে তো আমাদের ডেরিভেশন আমাদের এখান থেকে প্রয়োজনীয়তা নেই। একটা ডেরিভেশন আমাদের খুব আসে, সেটা হলো সার্কুলার লুপ। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড ইনে সার্কুলার লুপের জন্য অ্যাম্পিয়ার্স লকে অ্যাপ্লাই করে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। ওকে, এই ডেরিভেশনটা কিন্তু ভালো করে করবে যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কুলার লুপ, সেন্টার অফ দ্য সার্কুলার লুপে কত হবে, কি বললাম, ম্যাগনেটিক ফিল্ড মানে বি ভেক্টর সেন্টার অফ দ্য সার্কুলার লুপ। ওকে, এটা একটা করবে। 2 নাম্বার, বি ভেক্টর কোথায়, অ্যাক্সিস অফ দ্য সার্কুলার লুপ, এটাও করবে, অ্যাক্সিসেও করবে। অ্যাক্সিসে কত হচ্ছে, সার্কুলার লুপের অ্যাক্সিসে কত হচ্ছে। বারবার বলছি ভিডিও দেখার সাথে সাথে কিন্তু বইটাকে পড়ার চেষ্টা করো, কেননা শুধু ভিডিও দেখে কিন্তু হবে না। ভিডিও দেখলে কিন্তু ওই ভিডিও দেখেই পরীক্ষায় গিয়ে লিখতে পারবে না কিছু। সো বইটা পড়ার চেষ্টা করো। আর এখান থেকে যদি প্রবলেম করতে চাও তাহলে এই দুটো টপিকের মধ্যে থেকে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা একটা কি দুটো দেখে নাও, সেখান থেকে কিন্তু প্রবলেম কিন্তু আসতে পারে। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট টপিক যেটা আছে সেটা তো আমি বলেই দিলাম, অ্যাম্পিয়ার সার্কিটাল ল থেকে আমরা ওখান থেকে সলিনয়েডটা করে যাও, সলিনয়েডের ডেরিভেশনটা করে যাও যে সলিনয়েডের ডেরিভেশন কী আছে। তারপরে এছাড়া আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার লরেঞ্জ ফোর্স। আমি কিন্তু লরেঞ্জ ফোর্স বলেছি, হ্যাঁ, অন্য কিছু কিন্তু বলিনি। তো বেসিক্যালি একটা ফোর্স যখন কাজ করছে, কোনো একটা চার্জ পার্টিকেলের উপরে কতটা ফোর্স অ্যাক্ট করছে সেই টপিকটা কিন্তু এখান থেকে করবে, যে কোনো একটা চার্জ পার্টিকেলের উপরে ফোর্স কতটা অ্যাক্ট করে। নর্মালি চার্জ পার্টিকেলের উপরে ফোর্স অ্যাক্ট করে হচ্ছে F ইকুয়ালস টু আমাদের কত দাঁড়াচ্ছে, কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস, আমাদের কী দাঁড়াচ্ছে, ভি ভেক্টর ক্রস বি ভেক্টর হচ্ছে আমাদের অ্যাপ্লাই করছে কি এটা। তাহলে F ইকুয়ালস টু কিউ ভিবি সাইন থিটা হচ্ছে আমাদের ফর্মুলা দেখতে পাওয়া গেল। ওকে, এখান থেকে আমাদের ম্যাগনেটিক ফোর্স কীভাবে কাজ করছে এবং ম্যাগনেটিক ফোর্স যদি কাজ করে থাকে সেটা কি হচ্ছে সেটা কিন্তু এখান থেকে দেখবে যে কতটা একটা চার্জ পার্টিকেলের উপরে ম্যাগনেটিক ফোর্স কাজ করছে। আর একটা কথা আমি বলে দিই, যদি কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ড যদি নিচের দিকে কাজ করে, সবসময় ইলেকট্রন যখন এন্টার হবে, নেগেটিভ চার্জ পার্টিকেল এন্টার হলে অবভিয়াসলি সে ঘুরবে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। কি বললাম, নেগেটিভ চার্জ ম্যাগনেটিক ফোর্স যদি নিচের দিকে কাজ করে, ক্রস দেওয়া মানে কি, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে কোন দিকে, নিচের দিকে। তাহলে সেখানে যদি ইলেকট্রন এন্টার করে তাহলে ইলেকট্রন ঘুরবে কি করে, অ্যান্টি ক্লকওয়াইজ। যদি এখানে কোনো পজিটিভ চার্জ, সাপোজ ধরো প্রোটন যদি এন্টার করে তাহলে সেটা ঘুরবে কী করে, সেটা ঘুরবে হচ্ছে ক্লকওয়াইজ। সো এই জিনিসটা যেন মাথায় রেখো, এই বেসিক কনসেপ্টটা মাথায় রাখলে তুমি বুঝতে পারবে যে কোন চার্জ পার্টিকেল কতটা জায়গায় ঘুরছে। আচ্ছা, 4 নম্বর ডেরিভেশন যেটা করবে, একটা চার্জ পার্টিকেল যখন কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকছে তখন কতটা সার্কেলে রেডিয়াস বানাচ্ছে, কতটা রেডিয়াস বানিয়ে সে ঘুরতে থাকছে সেটার ফর্মুলা কিন্তু করবে, অ্যান্ড টাইম পিরিয়ডের ফর্মুলা করবে। একটা চার্জ পার্টিকেল যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢোকে তখন সেটা সবসময়ের জন্য mv/qb রেডিয়াস তৈরি করে। ভি হচ্ছে ভেলোসিটি, এম মানে হচ্ছে মাস অফ দিস পার্টিকেল, কিউ মানে হচ্ছে চার্জ অফ দিস পার্টিকেল, বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। সিমিলারলি টাইম পিরিয়ড যদি আমরা করি তাহলে আমাদের দাঁড়াবে কত, টাইম পিরিয়ড মানে হচ্ছে যতটা পাথওয়ে অতিক্রম করলো মানে 2πr ডিভাইডেড বাই কত আছে সেটা হলো ভি। তাহলে এটা যদি আমি করি তাহলে আমাদের পুরো ফর্ম দাঁড়াবে হচ্ছে 2πm/qb, 2πm/qb। এখান থেকেও কিন্তু ডেরিভেশনটা, দিস ডেরিভেশন কিন্তু ইম্পর্টেন্ট আমাদের রয়েছে, যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থেকে ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা ইলেকট্রিক ফিল্ড অফ দ্য ম্যাগনেটিক এফেক্ট অফ দ্য কারেন্টের থেকে আমরা এই দুটো আমাদের দেখতে পাবো। ওকে, এখান থেকে ডেরিভেশন তাছাড়া নর্মাল হিসেবে আমাদের আর তেমন কিছু লাগবে না, বিকজ আমাদের এছাড়া আর অন্য কোনো ডেরিভেশন কিন্তু এর মধ্যে থেকে নেই। হ্যাঁ, আর একটা জিনিস আছে, সেটা হলো যে এরপরে যে জিনিসটা সবাই স্কিপ করে যায়, এবার আমি বলি, সেটা হচ্ছে টর্ক এক্সপেরিয়েন্সড বাই এ কারেন্ট ক্যারিং লুপ ইন এ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, ভালো করে যাও, কিন্তু এখান থেকে কিন্তু ডেরিভেশন আসতে পারে যে টর্ক এক্সপেরিয়েন্স বাই এ কারেন্ট ক্যারিং লুপ ইন এ ম্যাগনেটিক ফিল্ডের উপরে টর্ক কীভাবে কাজ করছে, যেটা আমাদের কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি আছে। ওকে, তারপরে আমাদের যেটা আসে সেটা হলো মুভিং কয়েল গ্যালভানোমিটার। মুভিং কয়েল গ্যালভানোমিটারের ডেরিভেশন করে যাবে এবং তার মুভিং কয়েল গ্যালভানোমিটারের সেন্সিটিভিটি করবে। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক আছে সেই জায়গাটার মধ্যে থেকে। ওকে,
দু ধরনের সেন্সিটিভিটি হয়, কারেন্ট সেন্সিটিভিটি অ্যান্ড ভোল্টেজ সেন্সিটিভিটি। আর একটা জিনিস সেটা হচ্ছে ভোল্ট মিটারকে অ্যামমিটারে কনভার্সন, অ্যামমিটারকে ভোল্ট মিটারে কনভার্সন। আমি মুখে বলে দিচ্ছি বিকজ অনেক লং ভিডিও হয়ে যাবে, নাহলে প্রত্যেকটা যদি দেখাতে হয় তাহলে আমরা কি করব, এখান থেকে অ্যামমিটারকে ভোল্ট মিটারে কনভার্সন, ভোল্ট মিটারকে অ্যামমিটারে কনভার্সন কী করে করব, শান্ট লাগিয়ে যেভাবে আমাদের করতে হয় উইথ ডেরিভেশন, কিন্তু এটা কিন্তু দেখবে যে উইথ ডেরিভেশন আমরা কীভাবে কী করতে পারি। আচ্ছা, তারপরের টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ম্যাগনেটিজম। আচ্ছা, ম্যাগনেটিজম থেকে আমাদের পুরোটাই ডেরিভেশন নেই, এখান থেকে ম্যাগনেটিজম থেকে ডেরিভেশন করার দরকারও নেই। ম্যাগনেটিজম থেকে দেখবে যে টপিকগুলো পড়েছে মানে রিসেন্ট ইয়ারগুলোতে, যেমন ম্যাগনেটাইজেশন পড়েছে, তারপরে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে থেকে আমাদের ম্যাগনেটাইজেশন পড়েছে, ম্যাগনেটিক এফেক্ট পড়েছে, কোন কোন 3 ধরনের সাবস্টেন্স আমাদের দেখতে পাওয়া যায়, সেটা হলো কি প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, তাদের যে ক্যারেক্টারের যে ডিফারেন্স সেটা দেখবে। আর হচ্ছে এখান থেকে যেটা করবে হচ্ছে কুরিজ ল অ্যান্ড কুরি-বায়াস ল, এই দুটো টপিক কিন্তু এখান থেকে দেখো, ম্যাগনেটিজম থেকে আলাদা করে এখান থেকে ডেরিভেশন করার কোনো প্রশ্ন আসে না। তো এটা হলো ব্যাপার। আমরা চলে যাব তারপরে যে চ্যাপ্টারে, যা যা বলছি তাই করো, এর বাইরে বিশেষ কিছু আসার চান্স কম। এরপরের যে দুটো চ্যাপ্টার আছে, দুটো চ্যাপ্টার কী কী আছে, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর একটা আছে হচ্ছে এসি কারেন্ট। দুটো কিন্তু ভালো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো দেখো ভালো করে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে কিছু টাইপের কোয়েশ্চেন দিতে পারে, যেটা হচ্ছে আমাদের ফ্যারাডেজ লয়ের অ্যাপ্লিকেশান। একটা ধরো একটা পাইপ লাইন আছে, তার মধ্যে দিয়ে একটা ম্যাগনেটকে ফেলে দেওয়া হলো, তাহলে ম্যাগনেটটা কি ততটা জোরে পড়তে পারবে যতটা জোরে পড়ার কথা ছিল? না, বিকজ ওর অ্যাক্সিলারেশন কি করবে, ওখানে যেহেতু আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমাদের কারেন্ট প্রডিউসড হচ্ছে, তার জন্য কি করবে, রিপেল করবে। তার জন্য যতটা ভেলোসিটিতে বা যতটা অ্যাক্সিলারেশনে ওই ম্যাগনেটটার পড়ার কথা ছিল, ততটা অ্যাক্সিলারেশনে ম্যাগনেটটা পড়তে পারবে না। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের এখান থেকে আসতে পারে। আর একটা কী আসতে পারে, মোশনাল ইএমএফ অফ দ্য ফ্যারাডেজ ল, তার ডেরিভেশন। এখান থেকে ডেরিভেশন কী আসতে পারে, ডেরিভেশন আসতে পারে, আমি বলছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। কী আসতে পারে এখান থেকে, মোশনাল ইএমএফ, মোশনাল ইএমএফের ডেরিভেশন আমাদের কিন্তু দিতে পারে। একটা লুপ আছে, সেই লুপের মধ্যে যখন আমাদের ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, সেটা ডাউনওয়ার্ডেই করবো অবশ্যই, তাহলে আমাদের মোশনাল ইএমএফ কী হতে পারে, E=BL × V, যে ফর্মুলাটা হয় E=BVL ফর্মুলা, সেই ফর্মুলার ডেরিভেশনটা কিন্তু আমাদের দিতে পারে। ডেরিভেশন বলেছি, শুধু ফর্মুলা বলা হয়নি। আচ্ছা, ইভিএল হতে পারে, সেখান থেকে কারেন্টের ভ্যালু কীভাবে আসছে এবং কারেন্ট কত আসছে সেটাও কিন্তু আমাদের এখানে কিন্তু আসতে পারে। আর একটা জিনিস আছে, জেনারেটিং ইনডিউসড ইএমএফ তৈরি করার যে দুটো প্রসেস আছে বিভিএল ছাড়াও, সেটা হলো ম্যাগনেটিক ফিল্ডের জন্য বিনা সাইন থিটা। বিনা সাইন থিটা মানে কি, একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, সেখানে একটা লুপকে কী করা হচ্ছে, তামার তারকে বা কপার ওয়্যারকে সেটাকে ঘোরানো হচ্ছে, রোটেশন করানো হচ্ছে। এবার রোটেশন করানোর সাথে সাথে সেখানে কি তৈরি হবে, যেহেতু ফ্লাক্স চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, আর ফ্লাক্স চেঞ্জের সাথে সাথে কী হবে, নতুন ধরনের ইএমএফ তৈরি হবে। আর সেক্ষেত্রে ফর্মুলা আমাদের যেটা দেখতে পাওয়া যায়, আর এখান থেকেই মেনলি ফর্মুলা আসে, E=E0 sin ωt, যেটাই আমরা ইউজ করবো কোথায়, যেটা আমরা ইউজ করবো E=E0 sin ωt। ওকে, 2f এটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি E0 sin 2π × f × t, দ্যাট ইজ দ্য ফর্ম আমরা এখান থেকে দেখতে পাই। ওকে, তাহলে এখান থেকে ডেরিভেশন আমরা এটা বলতে পারি। ডেরিভেশন বলার পরে আর আমাদের ওখান থেকে অন্য কিছু লাগবে না। আর দুটো জিনিস ডেরিভেশন দেখে যাও, সেলফ ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্সের ফর্মুলা, মিউচুয়াল ইন্ডাকটেন্সের ফর্মুলা, কাদের উপর ডিপেন্ড করে সেলফ ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স কাদের উপর ডিপেন্ড করে, ব্যাস এখান থেকে এই দুটো ফর্মুলা কিন্তু কাদের উপর ডিপেন্ড করে, কিন্তু কোয়েশ্চেন বেসড কোয়েশ্চেন আসতে পারে, প্রবলেম যে আসবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্টের জন্য আমি একবার বলে দিই, অল্টারনেটিং কারেন্ট থেকে আমি কী করতে পারি। দেখো, অল্টারনেটিং কারেন্টের জন্য যদি আমি নর্মালি বলি, তো প্রথম কথা তোমরা যেটা দেখবে, কিছু দেখো বা না দেখো, সবার প্রথমে এলসিআর সার্কিটের পুরো ডেরিভেশনটা কিন্তু দেখবে। এলসিআর সার্কিটের পুরো ডেরিভেশন দেখবে, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি দেখবে। কি বললাম, প্রথম কথা হচ্ছে এলসিআর সার্কিট এর পুরো ডেরিভেশন দেখবে, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি দেখবে, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি দেখবে, কোন কন্ডিশনে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি হয়ে থাকে, আর দেখবে হচ্ছে কিউ ফ্যাক্টর। ওকে, এই তিনটে জিনিস কিন্তু আমাদের মেন। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে বলে থাকি
যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আমরা কি করলাম, এলসিএস সার্কিটের জন্য রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এফ অফ আর দিয়ে এই তিনটে ডেরিভেশন কিন্তু আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। আর গ্রাফ কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। গ্রাফ মানে কোন গ্রাফ, যে এক্সএল এর সাথে আমাদের ফ্রিকোয়েন্সির গ্রাফ, এক্সসি এর সাথে ফ্রিকোয়েন্সির গ্রাফ, দুটো গ্রাফ কিন্তু আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। এক্সসি এর সাথে আমরা যদি নর্মালি এখান থেকে যে গ্রাফটা হয়, এক্সসি এর সাথে আমাদের ফ্রিকোয়েন্সির গ্রাফ কীরকম হবে, উপর থেকে নিচের দিকে নামতে থাকবে। সিমিলারলি এক্সএল এর সাথে ফ্রিকোয়েন্সির গ্রাফ কেমন হবে, এক্সএল এর সাথে ফ্রিকোয়েন্সির গ্রাফ হচ্ছে আমাদের যেটা দেখতে পাওয়া যাবে সেটা হলো আমাদের স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। তাহলে অরিজিন স্ট্রেট লাইনে উঠবে বিকজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর ওটা কী ছিল, ওটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল আমাদের দেখতে পাওয়া যাবে। এখান থেকে কিন্তু ডেরিভেশন কিন্তু আসতে পারে এই দুটো। সাপোজ ধরো পিওরলি কন্ডাক্টিভ, পিওরলি রেজিস্টিভ অ্যান্ড পিওরলি ইন্ডাকটিভ, তিন ধরনের জন্য যে ফর্মগুলো আছে সেটা একবার দেখে নেবে। ফ্রেজার ডায়াগ্রাম দেখার দরকার নেই, বাট এলসিআর করতে গেলে আমাকে কিন্তু তোমার পিথাগোরাস যেহেতু অ্যাপ্লাই করছি তার জন্য আমাদের কিন্তু ট্রায়াঙ্গেল এঁকে আমাদের পুরো জিনিসটাকে করতে হবে। ওকে, এখান থেকে এই তিনটে ডেরিভেশন দেখো। প্রবলেম যদি বলতে চাও তাহলে প্রবলেম হচ্ছে ওই এলসিআর থেকে প্রবলেম দেবে, তাছাড়া অন্য জায়গা থেকে প্রবলেম দেওয়ার চান্স কম, এলসিআর থেকে কিন্তু প্রবলেম দেবে। ঠিক আছে, প্রবলেম কীরকম আসতে পারে, সাপোজ ধরো এল বলে দিল, সি বলে দিল, বা সেখান থেকে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বার করতে বলতে পারে, বা কিউ ফ্যাক্টর বার করতে বলতে পারে, বা কারেন্টের ভ্যালু বার করতে বলতে পারে। এই ধরনের প্রবলেমগুলো একবার দেখো যেগুলো রিসেন্ট ইয়ারে পড়েছে এবং আমরা যেগুলো আমাদের রয়েছে। সো এই টপিকগুলোর থেকে কম্প্যাক্ট টপিক আজকে বলে দিলাম যে কম্প্যাক্ট টপিক এগুলো আমাদের রয়েছে, এখান থেকে প্রবলেম করো, ভালো হবে পরীক্ষা। ডেরিভেশন করো, সারাদিন ভিডিও দেখো না, ভিডিও দেখলে কিন্তু টাইম ওয়েস্ট হবে। ডেরিভেশন করো, সেই ডেরিভেশনের সপক্ষে অঙ্ক করো। ওকে, ভালো করে পরীক্ষা দিও। ফিজিক্সে একটা জিনিস হয় সেটা হলো কনফিডেন্স অনেক সময় চলে যায়, ডেরিভেশন ভুলে যাবো কিনা এরকম প্রবলেম আসতে পারে। আমার মনে হয় না ডেরিভেশন ভুলবে বলে, কনফিডেন্টের সাথে বলছি, ডেরিভেশন ভুলবে না। ঠিক পরীক্ষা আগে হয়ে যাবে, আমাদেরও হতো প্রবলেম, বাট প্রবলেম কিছু হয় না, ডেরিভেশন হয়ে যাবে। ওকে, ভালো করে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক।